আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তানভীরুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, এসএসসির। তো এই চ্যাপ্টারে ৩টা পার্ট আছে, হ্যাঁ? ৩টা পার্ট কী, কী? কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা এবং শক্তি, এই ৩টা টার্মই কিন্তু আমরা ইন রিয়েল লাইফ কখনো না কখনো, কোনো না কোনোভাবে ইউজ করছি। বাট আমাদের রিয়েল লাইফে যে ইউজ করছি সেই কাজ, ক্ষমতা, শক্তি আর ফিজিক্সের কাজ, ক্ষমতা, শক্তি সেম নাকি ডিফারেন্ট, এটাই অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। অ্যান্ড সেই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো প্রথমত এই চ্যাপ্টারের যে সিকোয়েন্সটা বইয়ের চ্যাপ্টারের নাম অনুসারে, যে কাজ, ক্ষমতা, শক্তি, সেই সিকোয়েন্স অনুসারে অ্যাকচুয়ালি আমি পড়াবো না। আমি পড়াবো হচ্ছে প্রথমে কাজ, তারপর পড়াবো শক্তি, অ্যান্ড দেন পড়াবো হচ্ছে ক্ষমতা। তো চলো শুরু করি। প্রথমেই আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কাজ বা হচ্ছে ওয়ার্ক। কাজ, ওকে? কাজ, তো কাজ জিনিসটা কি? কাজ কথাটা কিন্তু আমরা রিয়েল লাইফে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ইউজ করি। আমরা যে কাজ কথাটা ইউজ করি বা কাজ টার্মটা ইউজ করি, ওই কাজ অ্যান্ড ফিজিক্সের কাজ দুইটা কি সেম? এদের মাঝে কি কোনো সিমিলারিটি আছে? আমি যদি এক কথায় বলি তাহলে বলবো যে ইয়েস অ্যান্ড নো। কারণ কি? কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আমরা যে কাজ কথাটা বলতেছি ওই কাজের সাথে ফিজিক্সের কাজ সিমিলার, বাট কোনো কোনো ক্ষেত্রে যেটাকে আমরা কাজ বলতেছি ফিজিক্স সেটাকে কাজ বলে না। তো কি, প্রথমে আমরা বাই ডেফিনিশন একটা জিনিস জেনে নিই, সেটা কি, যে কাজ জিনিসটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, ডেফিনিশনের আগে আমি প্রথমে কয়েকটা উদাহরণই দিয়ে নিই। ধরো এটা হচ্ছে তুমি, হ্যাঁ, তোমার ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে স্কুলে যাচ্ছ, রাইট? তো এখন তুমি কি এখানে বলবা যে তুমি কাজ করছো? অবশ্যই, কারণ তুমি বাসা থেকে স্কুলে গেছো, এখানে একটা কাজ করেই তো গেছো। এটা একটা কাজ যে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে গেছি, স্কুলে গিয়ে ক্লাস করছি, এটসেট্রা এটসেট্রা। আবার স্কুল থেকে যখন তুমি বাসায় ব্যাক করতেছো, সেটাকে একটা কাজ বলবা না? যে স্কুল থেকে বাসায় ফিরে একটা কাজ করলাম, বলা যাবে, অবশ্যই বলা যাবে। আবার কি, ধরো ছাদে কাপড় শুকাইতে দিছো, তুমি থাকো 2য় তলায়, এখন হুট করে বৃষ্টি নামছে। এটা ধরো হচ্ছে একটা বাসা, ধরো 4 তলা একটা বাসা, তুমি থাকো হচ্ছে 2য় তলায়। এখন বৃষ্টি নামতেছে, তোমার কাপড় হচ্ছে শুকাইতে দিছো তুমি 4 তলা বাসার ছাদে। এখন কি করতে হবে? তোমাকে দৌড়াইয়া সিঁড়ি বেয়ে 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 ছাদে উঠে কাপড়টা নিয়ে আসতে হবে। তো তুমি যে এই যে তোমার 2য় তলা থেকে 4র্থ তলার ছাদে গিয়ে কাপড় নিয়ে আসলা, এটাও কিন্তু এক ধরনের কাজ। অ্যান্ড এটাকে কিন্তু আমরা কাজ বলি, ফিজিক্সের ভাষায়ও এটাকে কাজ বলা হয়। তুমি যে স্কুল থেকে বাড়িতে আসলা, এটাকে আমরা কাজ বলতেছি, ফিজিক্সও এটাকে কাজ বলে। আর কি উদাহরণ দেওয়া যায়? এইবার একটা উদাহরণ দেই যেই কাজের সাথে ফিজিক্সের কাজ একটু কন্ট্রাডিক্ট করে। যেমন কি, ধরো কীভাবে দেই, এই হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে একটা বাসার গেট, তাই না? এখানে দারোয়ান মামা বসে পাহারা দিচ্ছেন। দারোয়ান মামার তো সাধারণত 2 শিফটে পাহারা দেন। দিনের বেলায় এক দারোয়ান মামা পাহারা দেন, আর রাতের বেলায় আরেক দারোয়ান মামা। এখন ধরো দিনের শিফটে যে দারোয়ান মামা আছেন, উনি পাহারা দিচ্ছেন ওই বিল্ডিংটাকে বা ওই ঘরটাকে। তো দারোয়ান মামারা তো নর্মালি গেটের সামনেই দাঁড়াই থাকেন। মামারা অ্যাকচুয়ালি কীভাবে পাহারা দেন? এখানে একটা চেয়ার থাকে, হয় মামারা চেয়ারে বসে থাকেন, কোনো গাড়ি যদি বাসায় ঢুকে অথবা গ্যারেজ থেকে বের হয় গেটটা খুলে দেন, দেন এসে আবার বসেন, আবার উঠেন চেয়ার থেকে, উঠে গেটের এই প্রান্তে যান, দারোয়ান মামা, দারোয়ান মামার কথা বলতেছি আর কি, এই প্রান্তে যান, আবার এই প্রান্ত থেকে আবার আগের জায়গায় আসেন, আবার চেয়ারে বসেন, অ্যান্ড দ্য সাইকেল গোস অন। মানে এইভাবেই তো অ্যাকচুয়ালি দারুণ মামা কাজগুলো করেন, এটাকে কিন্তু আমরা কাজ বলি। অ্যান্ড
এই কাজের বিনিময়ে দারোয়ান মামা কিন্তু প্রতি মাস শেষে একটা অ্যামাউন্ট স্যালারি পান। কিন্তু এখন যদি তোমাকে একটা কথা বলি, যে যদি তুমি বাই ডেফিনিশন ফিজিক্সের যে কাজ কথাটা আছে, ফিজিক্স অনুসারে যে কাজটা বলি আমরা, ওই কাজ অনুসারে মামাকে স্যালারি দিতে যাও, তাহলে মাস শেষে মামা স্যালারি পাবে 0 টাকা। অদ্ভুত, তাই না? যে মামা এত কষ্ট করলেন সারা মাস, অ্যান্ড মাস শেষে আমি ফিজিক্সের হিসাবে মামাকে 0 টাকা স্যালারি দিলাম, কারণ মামার কোনো কাজ সম্পন্ন হয়নি। একটা ঝামেলা বেঁধে গেল। তো এটা কি করা যাবে অ্যাকচুয়ালি? এটা কিন্তু করা যাবে না। সো আমাদের রিয়েল লাইফে যে কাজ কথাটা উল্লেখ মানে নর্মালি ইউজ করি, ওই কাজের সাথে ফিজিক্সের কাজ সবসময় মেলানো যাবে না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই রিয়েল লাইফের কাজ আর ফিজিক্সের কাজ কিছুটা সিমিলার। এখন তাহলে কাজের ডেফিনিশনটা আমরা জেনে নিই, তারপর দেখি যে দারোয়ান মামার কাজটাকে কেন ফিজিক্স কাজ বলতেছে না। এত কষ্ট করতেছেন তবু ফিজিক্স তাকে একটা মিনিমাম রেসপেক্টও দিবে না? এটা কীরকম হয়, তাই না? চলো কাজ জিনিসটা কী তাহলে দেখি। ধরো একটা বস্তু এটা, হ্যাঁ, এই বস্তুটাকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলা, প্রয়োগ করে এর পজিশনটা চেঞ্জ করে, মানে এই বস্তুটাকেই তুমি যদি আমি কপি করে একটু সরাই, এই বস্তুটাকে এই পর্যন্ত নিয়ে আসছো, হ্যাঁ, অ্যান্ড তার স্মরণ হয়েছে হচ্ছে এই পরিমাণ এস। তাহলে বল প্রয়োগে বস্তুকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে নিয়ে গেলা, ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন, তাই না? তাই আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে নিয়ে গেলে একটা স্মরণ হয়েছে, সেই স্মরণ এবং বল এই দুইটার গুণফলই হচ্ছে কাজ। অর্থাৎ তাহলে কাজ, যেটাকে আমরা হচ্ছে ডব্লিউ দিয়ে প্রকাশ করি, সে কাজ ইকুয়াল টু কী হবে? বল ইন্টু স্মরণ, তাই না? এটাকেই বলা হয় ফিজিক্সের ভাষায় কাজ। ওকে, তাহলে এখন দারোয়ান মামাটা কেন কাজ হবে না? কারণ মামা এই পজিশন থেকে শুরু করে এইখানে গেছেন, কিন্তু এইখান থেকে ব্যাক করে আবার আগের অবস্থানে ফিরে আসছেন, মানে বারবার এই কাজটাই করছেন। কিন্তু ফাইনালি কি দেখা যায় যে দিন শেষে মামা অ্যাকচুয়ালি চেয়ারেই বসে আছেন। তাহলে মামার কি কোনো স্মরণ হয়েছে? মামার স্মরণ তাহলে কত? 0। এখন মামার স্মরণ যদি 0 হয়, তাহলে মামার কাজ কত? ডব্লিউ অফ মামা ইকুয়াল টু কী হবে? একটা বল মামা প্রয়োগ করছে, ঠিক আছে, বল, কিন্তু তার স্মরণ 0, তার মানে কাজ হচ্ছে, কাজের পরিমাণ হচ্ছে 0। ওকে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, কাজ নিয়ে তোমাদের আরেকটু অ্যাডভান্সডে যাব, বাট তার আগে কাজের একক এবং মাত্রা নিয়ে একটু দেখে রাখি আমরা। তো একক কি, কাজের এককটা কী তাহলে? আমি যদি একক নিয়ে কথা বলি, একক, কাজের একক কি হবে? বল ইন্টু স্মরণ, এই দুইটার কম্বাইন্ড এককে কাজের একক হবে না? তো বলের একক কি? এন মানে নিউটন, ইন্টু স্মরণের একক কি? মিটার। এটাই হচ্ছে কাজের একক। তো কাজের একক কী তাহলে? প্রথমত নিউটন মিটার, দ্বিতীয়ত কি বলা যায়, নিউটনকে ভেঙে কি বলা যায়? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইটার সাথে মিটার যদি গুণ করো তাহলে আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মেবি একটু অন্যরকম দেখাচ্ছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর কাজের প্রচলিত একক হচ্ছে, জুল। কেন জুল? একে যে দ্বারা প্রকাশ করে। প্রচলিত একক জুল, যেটাকে প্রকাশ করে হচ্ছে বড় হাতের যে দ্বারা। এখন কেন জুল? কাজের প্রচলিত একক জুল হয়েছে কারণ বিজ্ঞানী জুল কাজ এবং শক্তি নিয়ে কাজ করেছেন, এবং তার অবদানটা মনে রাখার জন্য আমরা প্রচলিত একক হিসেবে জুল ব্যবহার করি।
ওকে, তাহলে জুল কোথা থেকে আসছে? বিজ্ঞানীর জুলের নাম অনুসারে। আচ্ছা, তো কাজের একক জুল, তাহলে মাত্রা কি হবে? কাজের মাত্রা যদি দেখি, কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, না? বল ইন্টু সরণ, তাই তো? তাহলে কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা ইকুয়াল টু হবে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। এম আই রাইট অর নট? অবভিয়াসলি আই এম রাইট। তো এখন কাজের মাত্রাকে আমি এভাবে প্রকাশ করলাম, থার্ড ব্র্যাকেট ডব্লিউ। বলের মাত্রা আমরা কী শিখে আসছি? ভরের মাত্রা। বলের মাত্রা মানে হচ্ছে ভরের মাত্রা, ভরের মাত্রা, আহা, ভরের মাত্রা ইন্টু হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি? এলটি ইনভার্স 2 অথবা এলটি টু দি পাওয়ার অফ -2 ইন্টু কি? সরণের মাত্রা এল। তার মানে কাজের মাত্রা অ্যাকচুয়ালি কী হলো? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। বুঝতে পারছি আমরা? এটাই হচ্ছে কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা কি? কাজের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার অফ -2 বা এম এল টি ইনভার্স 2। এখন একক এবং মাত্রা সম্পর্কে তো আমরা জানলাম, দ্যাটস টোটালি ফাইন। বাট কাজ নিয়ে একটু ঝামেলা আছে আমাদের। কি ঝামেলা সেটা? ঝামেলা কি সেটা দেখার আগে আমরা একটা চলো ম্যাথ সলভ করে ফেলি। কি ম্যাথ? এটাকে আমি যদি কোশ্চেন লিখি, কোশ্চেনটা হবে ধরো 50 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সম্পাদিত কাজ ধরো হচ্ছে 320 জুল। হ্যাঁ, ধরে নাও এটি। সরণ কত? এটা আমরা বের করতে পারবো না, এটা কিন্তু একদম সহজ, তাই না? সলভটা যদি দেখি, কি বলছে দেখো, 50 নিউটন বল প্রয়োগে, তার মানে কি এই 50 নিউটন এটা হচ্ছে এফ, তাই না? কোনো বস্তুর সম্পাদিত কাজ, কাজ কাজ মানে কি? কাজ মানে হচ্ছে ডব্লিউ। সো এফ এর মান হচ্ছে 50, ডব্লিউ এর মান হচ্ছে 320। আমাকে সরণের মান চাইছে, মানে কি এস এর মানটা চাইছে। এটা আমরা বের করতে পারবো না। আমরা কি জানি যে উই নো কাজ মানে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? ইমপ্লাইজ দ্যাট ডব্লিউ এর মান কত? 320 জুল দেওয়া আছে, ইকুয়াল টু এফ এর মান দেওয়া আছে 50 ইন্টু এস এর মানটা আমার বের করতে হবে। এইখান থেকে এস এর মান কত আসে? উভয় পাশকে যদি তুমি 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে 320 ভাগ 50, 32/5, যেটার ভ্যালু আমি যদি ভুল না হয় 6.4 মিটার হবে। এটাই অ্যান্সার। এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ ছিল, তাই না? যে তুমি একটা সূত্র জানো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ওই সূত্রের মধ্যে 3টা ভেরিয়েবল আছে বা চলক আছে। কি কি? ডব্লিউ, এফ এবং এস। ওই 3টা চলকের মাঝে 2টা চলকের মানই দেওয়া আছে, কি ডব্লিউ এবং এফ এর মান। চলকের মান কোশ্চেনে দেওয়া আছে, এর মানে কি হয়েছে? চলকটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ওই পার্টিকুলার কোশ্চেনের জন্য চলকের মানটা দেওয়া আছে, এই কথার মানে হচ্ছে ওই চলকটা ওই কোশ্চেনের জন্য কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে 2টা চলকের মানই আমাকে কোশ্চেন অনুসারে কনস্ট্যান্ট করে দিছে। তাহলে একটা চলক তাহলে বাকি রয়েছে, বাকিগুলো তো ধ্রুবক। তাহলে একটা চলকের মান একটা সমীকরণ দিয়ে অবশ্যই বের করা যাবে, যেমনটা আমরা এই যে এই কোশ্চেনে হচ্ছে বের করলাম। এই তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। এখন আমরা একটু ঝামেলার টাইপের মধ্যে ঢোকার চেষ্টা করি। এখন এই ঝামেলার টাইপটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার ছিল না, বাট
কেন পড়াইতেছি? কারণ হচ্ছে এসএসসি 25-এ বল চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন চলে আসছিল, যেখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিল, আনত তলের একটা কনসেপ্ট। এটা কিন্তু আমি বল চ্যাপ্টারে তোমাদেরকে পড়াইছি, অ্যান্ড ওইটা কিন্তু আমি এসএসসি পরীক্ষার আগেই পড়াইছি, মানে এই যে এসএসসি পরীক্ষা যারা দিল। তো কোয়েশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি একটু একটু কঠিন করতেছে বলবো না, বলবো যে এইচএসসির টপিক তারা এসএসসিতে ঢোকানো ট্রাই করতেছে। সো এইবার যেহেতু আনত তল রিলেটেড একটা ম্যাথ দিয়ে দিছে এসএসসিতে, অ্যান্ড এসএসসির একটা স্টুডেন্টের জন্য ওটা ভালোই কঠিন ম্যাথ, তাহলে আইডিয়া তো করা যায় যে নেক্সট ইয়ার থেকে আরেকটু কঠিন করার ট্রাই করবে, হয় আরেকটু কঠিন করার ট্রাই করবে, অথবা ওই টাইপের কোয়েশ্চেন আর জীবনও আসবে না। এটা কিন্তু আমাদের তো ওর্স্ট কেস যেটা, ওইটা নিয়ে আগাতে হবে, তাই না? তো ওই জন্যই অ্যাকচুয়ালি আমার এই টপিকটা আজকে তোমাদেরকে পড়ানো কি এটা হচ্ছে, এটাও কাজই, বাট কি হালকা কঠিন। এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, তোমরা চাকাওয়ালা ব্যাগগুলো দেখছো, স্যুটকেস বলো বা লাগেজ বলো, যেটাই বলো, ওই ব্যাগগুলোতে কী হয় অ্যাকচুয়ালি? এরকম ব্যাগটা অ্যাকচুয়ালি যখন টেনে নেওয়া যাও তখন কিছুটা এরকম হয় না? এখানে একটা হাতল থাকে, এখানে একটা হাতল থাকে, যে হাতলে তোমরা ধরো নিচে থাকে চাকা, অ্যান্ড টেনে টেনে তোমরা হচ্ছে সামনের দিকে নিয়ে যাও, সামনের দিকে সামনের দিকে সরণ ঘটে। এখন কথা হচ্ছে, তুমি বলটা প্রয়োগ করতেছো কোন দিকে? তুমি তো এই বরাবর টানতেছো, তাই না? হাতল ধরে এই বরাবর টানতেছো না? একটা কথা বলো, তুমি তো এই বরাবর টানতেছো। সো তুমি টানতেছো এই বরাবর, তুমি টানতেছো হচ্ছে এই বরাবর, ব্যাগ যাচ্ছে এইদিকে। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ যদি তুমি ডিরেক্ট বল এবং সরণ গুণ করে দাও, তাহলে এটা কি অ্যাকচুয়ালি সঠিক মনে হয়? কমন সেন্স দিয়ে তো বোঝা যায় যে জিনিসটা আসলে সঠিক না, তাই না? তাহলে সঠিকটা কি? সঠিকটা আমরা কেমনে বের করবো তাহলে? সঠিকটা বের করার জন্য তোমরা অক্ষ বরাবর বিভাজন করে ফেলো, অথবা আমি তোমাদের উপাংশে বিভাজন জিনিসটা শিখাইছি, ওই জিনিসটা ইউজ করো, মানে অ্যাপ্লাই করবা যাকে বলে। এখন উপাংশে বিভাজন শিখাইছি, দ্যাটস পারফেক্টলি ফাইন, বাট আমি এখন আবার দেখাবো তোমাকে উপাংশে বিভাজনের নীতিটা, বা কীভাবে বিভাজন করা লাগে। এটার জন্য আমি একটু ডিভাইডার দিই, সরি একটু বেশি বাঁকা হয়ে গেছে। এই তো, এটা কি উপাংশে বিভাজন। এখন ধরো এটা হচ্ছে তোমার অনুভূমিক লেভেল বা ভূমি, যেটা যাই বলো, এটা হচ্ছে ভূমি বা অনুভূমিক যে লেভেলটা, ওই লেভেল এর সাথে ধরো একটা দণ্ড তুমি দাঁড় করে রাখছো এমনে, এই যে আমি যেরকম করে দেখাইলাম এখন এইভাবে, এটা যদি আমি অন্য কালার ইউজ করি, এটা একটা তুমি দণ্ড দাঁড় করে রাখছো এইভাবে। এখন এই দণ্ডের একদম এই পয়েন্টের নাক বরাবর উপরে, আমি যেখানে এখন পয়েন্ট করতেছি, এই পয়েন্টে একটা ফ্ল্যাশ লাইট ওইটার দিকে মুখ করে ধরলাম, তো কি ফ্ল্যাশ লাইটটা আলো ছড়াবে? আলো ছড়াইলে এই যে দণ্ডটা, দণ্ডটা, হ্যাঁ, এটার একটা ছায়া পড়বে মাটিতে, এটার একটা ছায়া পড়বে না? ধরো এটার ছায়া পড়ে, ছায়ার দৈর্ঘ্য হলো এতটুক। এটা কি? এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এখন এই ছায়ার দৈর্ঘ্যটা বের করবা কেমনে তুমি? একটা ভালো কনফিউশন, তাই না? তো অনুভূমিক অ্যান্ড দণ্ডটা একটু কাত করে রাখা আছে, তাহলে ওটা অবশ্যই অনুভূমিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, যার মান ধরো থিটা। এখন আমাকে বের করতে হবে এইটুক, তুমি ধরে নাও এটুকুর মান হচ্ছে এক্স, আর যে দণ্ডটা আছে ওই দণ্ডটার দৈর্ঘ্য ধরো এল পরিমাণ দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। এখন এই সিস্টেমটাতে তুমি কস এর সূত্র বসাইতে পারবে না। কজ অনুপাতটা কি? কস থিটা অ্যাঙ্গেলের কোসাইন ইকুয়াল টু কি? ভূমি এখানে কত? এক্স ডিভাইড বাই অতিভুজ কত? এল। তাহলে এক্সের মানটা কত আসে? এল কস থিটা। আবার এইটুকের মান যদি তুমি ধরো ওয়াই এর মানে কি তাহলে?
ভূমি থেকে ওই যে দণ্ডটার ছায়া আমরা ফেলতেছি ভূমিতে, ভূমি থেকে ওই দণ্ডের মাথা পর্যন্ত লম্ব দূরত্ব কত? সেটা হচ্ছে ওয়াই। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি সাইন অনুপাত ব্যবহার করো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? ওয়াই ডিভাইড বাই এল। কারণ কি, সাইন থিটা ইকুয়াল টু কী জানি আমরা? লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে ওয়াই এর মানটা কত আসে? এল সাইন থিটা। তাহলে এখানে এক্স না লিখে এক্স মুছে দিয়ে তুমি এল কস থিটা লিখতে পারো। আর এখানে ওয়াই জিনিসটা মুছে দিয়ে তুমি কি লিখতে পারো? এল সাইন থিটা। এখান থেকে আমরা ছোট্ট একটা কনক্লুশনে যেতে পারি। সেটা কি, যে আমরা যে জিনিসটার অ্যাকচুয়ালি প্রজেকশন ফেলতেছি বা ছায়া ফেলতেছি ভূমিতে, ওই জিনিসটা যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে, এখানে অনুভূমিক বা হচ্ছে এই সবুজ লাইনটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, সেই অনুভূমিক বরাবর তার দৈর্ঘ্যটা হবে বা তার দৈর্ঘ্যের অংশটা হবে, অথবা ওই লাঠির একটা অংশ, তুমি বলতে পারো অংশটা হবে কি ওই লাঠির দৈর্ঘ্য ইন্টু কস থিটা। আর যার সাথে থিটা নাই, এই পার্টটুকু, কোন পার্টটুকু? এই পার্টটুকু, এই পার্টটুকুর সাথে থিটা নাই। তো যার সাথে থিটা নাই তার সাথে কি হবে? ওই জিনিসটার দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। ফাইন, বুঝতে পারছি? পারফেক্ট। ঠিক তেমনিভাবে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা এইভাবে উপাংশ নির্ণয় করতে পারি, উপাংশ বা কম্পোনেন্ট, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি প্রিভিয়াস চ্যাপ্টারে, বল চ্যাপ্টারে। যে এটা ধরো কার্তেশিয়ান দুইটা অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। অ্যান্ড একটা ভেক্টর, ধরো অবস্থান ভেক্টর নির্ণয় করতেছি মূলবিন্দু থেকে এই বরাবর আছে। এই ভেক্টর মান কি? ধরো আর, এটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে আছে। তাহলে এই আর ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, অ্যাকচুয়ালি অভিক্ষেপ বলে এটাকে, তো যাই হোক, উপাংশের মান এক্স অ্যাক্সিস বরাবর আর ভেক্টরের উপাংশের মান কত হবে? আর কস থিটা। গট ইট? আর ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশের মান কত? আর সাইন থিটা। বুঝতে পারছি আমরা? বুঝতে পারলে পারফেক্ট, না বুঝতে পারলে সমস্যা নেই। জাস্ট মনে রাখবা, যার সাথে থিটা থাকবে তা সেই বরাবর অভিক্ষেপ বা উপাংশটা হবে ওই ভেক্টরটার সাথে কস গুণাকারে। আর যার সাথে থিটা থাকবে না সেই বরাবর ওই ভেক্টরের অভিক্ষেপ হবে ওই ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। এইটুকু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। আমি জাস্ট তাহলে এই পার্টটুকু একটু মুছে দিই, কারণ যেহেতু এই পার্টটুকু তোমরা অলরেডি আমি ধরে নিচ্ছি বুঝে গেছো। ডিলিট অ্যান্ড এই পার্টটুকু মুছলো না কেন? এই পার্টটুকু, আচ্ছা, তো বুঝে গেছি। এখন দেখো এখানে কি আছে? বল এবং সরণ, রাইট? তো এই দুইটাকে আমরা হচ্ছে ধরো স্বাধীন ভেক্টর হিসেবে কনসিডার করি, অ্যান্ড দুইটাকে আমরা শিফট করে এক জায়গায় নিয়ে যাই। এই ভেক্টর মানে এই ভেক্টর আর এই ভেক্টরটাকে শিফট করে আমরা এক জায়গায় নিতেছি। এক জায়গায় নিয়ে কি হবে? এই বরাবর হচ্ছে এস, ধরো এটা এস, আর এই বরাবর হচ্ছে ফোর্স, হ্যাঁ কিছুটা এই বরাবর, অ্যান্ড এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এফ। তাহলে কাজের যে আমি একটু আগে সংজ্ঞাটা লিখে দিছি, ওই সংজ্ঞাটা আসলে ভুল, যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা ভুল। কেবলমাত্র একটা কেসে প্রযোজ্য এই সূত্রটা। সেই কেসটা কোনটা? সেই কেসটা হচ্ছে যখন বল এবং সরণ দুইটা একই দিকে ক্রিয়া করবে। বল এবং সরণ একই দিকে ক্রিয়া করবে, কিন্তু যখনই বল এবং সরণের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু তাহলে আমাদের আগের সংজ্ঞাটা একটু ভুল হয়ে যায়, তাই না? তাহলে কাজের অ্যাকচুয়াল সংজ্ঞা কি? কাজের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে যে বল ইন্টু বলের দিকে
সরণের উপাংশ, ওকে, অথবা সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, এই দুইটা জিনিসকেই হচ্ছে বলা হয় ডব্লিউ বা হচ্ছে কাজ। তার মানে কাজ ইকুয়াল টু কী হইতেছে, বল ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা না? তাহলে এফ বরাবর এসের উপাংশ কত হবে, এস কস থিটা। কারণ কি, কারণ দেখো তুমি এই জিনিসটাকে এইখানে যেভাবে আঁকাইছি ওইভাবে চিন্তা না করে আমি একটু অন্যভাবে চিন্তা করাইতে হেল্প করি তোমাদের। ধরো এফটা এই বরাবর আছে, এইভাবে আছে, তাহলে এখন এফের সাথে থিটা আছে, তাহলে এফ বরাবর এসের উপাংশটা কত হবে, এস কস থিটা। একটু আগে দেখাইলাম না? আচ্ছা, তাহলে বুঝতে পারছি এস কস থিটা কীভাবে হবে। এখান তাহলে কি হবে, এফ ইন্টু এস কস থিটা, অথবা আমরা কি বলতে পারি, এস ইন্টু এফ কস থিটা। তার মানে অ্যাকচুয়ালি কাজের সূত্রটা কী হবে, ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। বুঝতে পারছি আমরা, এটা হচ্ছে কাজের অ্যাকচুয়াল ফর্মুলা অ্যান্ড এটা অলওয়েজ সঠিক। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা। এখন চলো এই রিলেটেড একটা ম্যাথ করি। ম্যাথ খুব বেশি কঠিন হবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য, মানে হচ্ছে মাথায় যাতে গেঁথে যায়। ধরো উত্তর দিকে বল প্রয়োগে বস্তুর সরণ উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে ধরো 50 মিটার। এক্ষেত্রে কৃত কাজ 500 জুল হলে প্রযুক্ত বল কত বা প্রয়োগকৃত বল কত, প্রয়োগকৃত বলের মানটা কত। তাহলে এই চিত্রটা চলো আমরা আঁকেই ফেলি অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন। কী বলছে যে উত্তর দিকে, ধরো আমরা এটাকে উত্তর ধরলাম, হ্যাঁ এটা হচ্ছে উত্তর ধরে নিলাম জাস্ট, অ্যাকচুয়ালি এটা উত্তর যে হবে তা তো না। এখন উত্তর দিকে বল প্রয়োগ করছো তুমি, তাহলে ফোর্সটা হবে উত্তর দিকে এফ। এখন সরণ কী হয়েছে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার। এখন 30 ডিগ্রি কোন দিকে, নিচ দিকে ধরবা না উপর দিকে ধরবা। এখন তুমি যেটাই ধরো ইট ডাজ নট ম্যাটার এট অল, বাট যেহেতু কোনো কিছু উল্লেখ নাই তাহলে ইন দ্যাট কেস তুমি সরণটাকে ধরে নেবা ঘড়ির কাঁটার সরণ না তো, অ্যাঙ্গেলটাকে ধরে নেবা ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাথে। তাহলে কি এই বরাবর সরণ, এটা হচ্ছে এস ইকুয়াল টু কত, 50 মিটার। এটা কি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। কৃত কাজ দেওয়া আছে হচ্ছে 500 জুল, প্রয়োগকৃত বল কত। সলভটা যদি আমরা দেখি, আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, রাইট। এখন ইমপ্লাইজ দ্যাট ডব্লিউ এর মান কত, 500 জুল ইকুয়াল টু এফ এর মান কত দেওয়া আছে জানি না, বের করতে হবে। এস এর মান কত দেওয়া আছে 50 ইন্টু কস 30 ডিগ্রি। ওকে, তাহলে এই ক্ষেত্রে এফ এর মানটা আসবে, যদি উভয় পাশকে 50 cos 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে 500 ডিভাইড বাই 50 cos 30 ডিগ্রি, তাহলে কত আসবে, এই ক্ষেত্রে এটা কাটা যাবে, এখানে আসবে 10।
10 ডিভাইড বাই cos 30 মান হচ্ছে √3 ডিভাইড বাই 2, সো 20 ডিভাইড বাই √3 নিউটন। এটাই অ্যান্সার। বুঝতে পারছো তো তোমরা, তাই না? যে এখানে খুব বেশি কঠিন না আসলে, জাস্ট তোমার কৃতকাজের অ্যাকচুয়াল সংজ্ঞাটা বা ডেফিনিশনটা জানতে হবে, অ্যান্ড এরপর হচ্ছে উপাংশে বিভাজন। এই দুইটা জিনিস যদি জানো তুমি, তাহলে তোমার কাছে কাজ জিনিসটা একদম পানি ভাত, একদম ডাল ভাত। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কাজ টপিকটা নিয়ে আমাদের আইডিয়া হচ্ছে মোটামুটি ক্লিয়ার। এইখান থেকে কোশ্চেন কঠিন করবে এমনটা হওয়ার কথা না আসলে, তবে একটা কোশ্চেন আসতে পারে। আমি ওই কোশ্চেনটা একটু সলভ করানোর ট্রাই করি। কোশ্চেনটা আমি লিখি প্রথমে, হুট করে মাথায় আসলো, দ্যাটস ওয়াই লিখতেছি আর কি। কোশ্চেনটা কি? ধরো 300 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোনো দেয়ালে 25 সেন্টিমিটার অতিক্রম করে থেমে যায়, রাইট? কৃত কাজ কত? প্রশ্নে দেওয়া আছে কি ভর অফ গুলির ভর সাধারণত কত হয়? 50 গ্রাম ধরো। অল রাইট, এখন আমরা কি এটা সলভ করব। সলভ করার আগে আমরা প্রথমে চিত্রটা আঁকাই নিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে। ধরো এটা হচ্ছে দেয়াল, রাইট? দেয়াল, এটা গাইতে পারবো না, প্রচুর টাইম লাগবে, দ্যাটস ওয়াই জাস্ট একটা প্যাটার্ন দিয়ে রাখলাম। এখানে কি কাহিনী ঘটাইছে, বন্দুক থেকে গুলি ছুড়ে দিছে এবার আমার, যার আদিবেগ ইউ এর মান হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এখন এইখান থেকে দেওয়াল পর্যন্ত, যে এইখান থেকে দেওয়াল পর্যন্ত যে গেছে, এখানে এনার্জি কোনো লস হয় নাই, মানে শক্তি অপচয় হয় নাই, যার কারণে দেয়ালে হিট করার সময় তার ব্যাগ 300 মিটার পার সেকেন্ডে থাকবে। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপর হিট করার পর কি করছে, ধরো এই পর্যন্ত আসছে, যার পুরুত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার, মানে যতটুকু অতিক্রম করতে পারছে সে অতিক্রান্ত পুরুত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে কৃত কাজ কত? এটা অ্যাকচুয়ালি কীভাবে সলভ করবা? আমি এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমাদের বলবো ইউজ করো কম্পাইলার মেথড। কম্পাইলার মেথড জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি একান্তই আমার নিজের বানানো মেথড। সেটা হচ্ছে কম্পাইলার নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রান করে। সেটা সম্পর্কে তোমার জানতে হবে না, তুমি জাস্ট একটা জিনিস জেনে রাখো যে কম্পাইলার যখন একটা কোড রান করে তখন সে লাইন বাই লাইন আগায় যায়। তাহলে তোমার কি করতে হবে, একটা কোশ্চেন পড়ার পর সম্পূর্ণ কোশ্চেন নিয়ে চিন্তা না করে কোশ্চেনের পার্ট বাই পার্ট ভাগ করে সেই পার্ট নিয়ে চিন্তা করবা। তো সেই কম্পাইলার মেথডের প্রধান কাজটা কী তাহলে আমার? এখন এখানে আমাদের প্রধান স্টেপটা কী করব? আমরা প্রথমে আমাদের টার্গেটের দিকে খেয়াল করব। টার্গেটকে এখানে কৃত কাজ কত, তাই না? তাহলে আমরা প্রথমেই লিখে ফেলব যে উই নো কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, 1 নং সমীকরণ। এখন আমাদের কি করতে হবে? এখন আমার করতে হবে এফ এর মানটা বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে, থিটার মানটা লাগবে। তাহলে আমাদের টার্গেট অ্যাকচুয়ালি পেয়ে গেলাম। আমাদের কী কী টার্গেট? এখন 3টা টার্গেট, একটা হচ্ছে এফ বের করা, আরেকটা এস বের করা, আরেকটা হচ্ছে থিটা বের করা। এখন থিটার কেসটা দেখো, আমি সম্পূর্ণ হাইলাইট না করে জাস্ট এই জিনিসটা একটু দেখানোর ট্রাই করি। কালারটা যদি একটু চেঞ্জ করি, দেখো গুলি তো যাচ্ছে এইদিকে, তাই না?
গুলি কিন্তু যাইতে চাইতেছে তোমার স্ক্রিনের ডান দিকে, মানে তোমার হাতের ডান পাশে আর কি, কিন্তু সে থেমে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে দেওয়াল তাকে বাধা দিচ্ছে। এখন দেওয়াল যে বাধা দিচ্ছে, ওই বাধা বলের কারণে কৃত কাজ যেটা, ওটাই অ্যাকচুয়ালি কোশ্চেনে চাওয়া হয়েছে। বাধা বলের কারণে কৃত কাজ, বাধা বলটা অ্যাকচুয়ালি কোন দিকে? তাহলে আমার তো হচ্ছে গুলি যাইতে চাইতেছে এইদিকে, তার মানে তার সরণের ডিরেকশন হচ্ছে ডান দিক বরাবর, কিন্তু দেওয়াল আমাকে বল প্রয়োগ করবে বাম দিক বরাবর, তার মানে এফের ডিরেকশন হবে বাম দিকে। এখন দেখো, এসের ডিরেকশন ডান দিকে, এফের ডিরেকশন বাম দিকে, ওকে? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? বুঝতে পারছো? তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি অলরেডি, যে সাইড নোট দিয়ে যদি লিখি থিটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এসের মান কত? এসের মানটা হবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা সরণ অতিক্রম করছে অ্যাকচুয়ালি। তাহলে এসের মানটা এখানে কত আসে? এস ইকুয়াল টু 25 সেন্টিমিটার, কারণ সে 25 সেন্টিমিটার পুরুত্ব অতিক্রম করেই থেমে গেছে, তার মানে কি 0.25 মিটার। তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি, এসের মান পেয়ে গেছি। এখন আমাদের লাস্ট টার্গেট যেটা হচ্ছে এফ, এফ বের করতে হবে। এখন এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ। এম এর মান জানি আমরা 50 গ্রাম, মানে 50 ইন্টু 10⁻³ কেজি, ইন্টু এ এর মান কত? দেখো, ইউ আদিবেগে প্রবেশ করছে, 25 সেন্টিমিটার ঢুকছে, শেষ বেগ 0, তার মানে ইউ জানা আছে, ভি জানা আছে, এস জানা আছে, আমার এর মান লাগবে। আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2s, একটা সূত্র জানি না? এখানে ভি এর মান হচ্ছে 0, তাহলে এর মানটা হবে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, তাই না? 2s হয় না? বসাই দাও, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, তার মানে কি 50 ইন্টু 10⁻³ ইন্টু ইউ এর মান কত? 300 তার স্কোয়ার ইন্টু 2, ডিভাইড বাই 2 ইন্টু এস এর মান কত? 0.25। এখান থেকে এফ এর একটা মান পাওয়া, এফ এর মানটা কত আসে? এখানে আসবে 50 ইন্টু 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 2 ইন্টু 0.25, মানে 0.5, অর্থাৎ 5 ইন্টু 10⁻1। তাহলে এখানে কাটা দিলে আসে 10, এই 10⁻1 উপরে গিয়ে হবে 10, তার মানে 100 ইন্টু 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻⁴। আমার হাতের কাছে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নেই, এই জন্য হাতে হাতে করতেছি, সরি ফর ওয়েস্টিং টাইম। আচ্ছা, যাই হোক, তো 100 ইন্টু 10⁻³ এটার মান আসবে হচ্ছে 0.1, তার সাথে আবার 10⁻⁴। আচ্ছা, এখানে আরেকটা স্কোয়ার যায় 10, এখানে 10⁻1 থাকবে, 1000 ইন্টু 9, 9000 নিউটন। দেখো, আমার ক্যালকুলেশনে একটু ভুল হইতে পারে, ভুল হওয়াটা অ্যাকচুয়ালি অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তো এখন কি জানি? এখন এফ এর মান জানি, এস এর মান জানি, কস থিটার মানও জানি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা, এফ এর মান 9000, এস এর মান কত? এস এর মান হচ্ছে 0.25 ইন্টু কস থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে একটা মান আসবে, মানটা কত আসে? 9000 ইন্টু 0.25, তার মানে 9000 ভাগ 4, 2 উপরে হবে 4500। এটাকে আবার 2 দিয়ে কাটা যায়, কাটলে কত আসবে? 2250 ইন্টু কস 180 মান হচ্ছে -1। এখানে আলটিমেটলি আমাদের কৃত কাজটা আসে মাইনাস 2250 জুল। এটাই অ্যান্সার, মাইনাস 2250 জুল। তার মানে কি কৃত কাজ কিন্তু নেগেটিভ হইতে পারে, ওকে? কৃত কাজ নেগেটিভ হইতে পারে। তো এই ম্যাথ করার মাধ্যমে আমার আরেকটা টপিকের কথা মনে পড়লো, সেটা হচ্ছে, সেই টপিকটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ। এটাই হচ্ছে টপিক, এই টপিকটা এখন পড়াবো, ধনাত্মক, ঋণাত্মক অ্যান্ড শূন্য কাজ।
আচ্ছা, এখন পর্যন্ত যা পড়াইছি সবগুলো তো তোমার মোটামুটি বুঝতে পারছো, তাই না? পুরোপুরি না বুঝলেও হয়তো বা মোটামুটি বুঝতে পারছো। যদি 50-60% বুঝে থাকো, তাহলে ক্লাস শেষে নোটটা আরেকবার রিভাইজ দিবা। 50-60% 100%-এ পরিণত হবে। আচ্ছা, এখন তোমার কাজ কি? ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ, এই টপিকটা শুরু করার আগে ক্লাসটা স্টপ করো, পজ করো, 5 মিনিট রেস্ট নাও, অ্যান্ড দেন আবার ক্লাসটা কন্টিনিউ করো। তাহলে এই ক্ষেত্রে তোমার বোঝাটা ইফেক্টিভ হবে বেশি। কারণ একসাথে অনেক বেশি ডেটা যদি মাথায় নিতে যাও, অনেক ইনফরমেশন একসাথে মাথায় নিতে যাও, তাহলে হচ্ছে মাথায় জটলা পাকাবে, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে তোমার পড়াটা অ্যাকচুয়ালি ভালোভাবে কভার হবে না। সো এখন কী কাজ তোমার? 5 মিনিট রেস্ট নাও, ক্লাস স্টপ করে। 5, 4, 3, 2, 1। আই হোপ তোমাদের 5 মিনিট ব্রেক শেষ। অ্যাকচুয়ালি তোমাদের 5 মিনিট ব্রেক নেওয়ার কথা বলে আমি নিজেই প্রায় 3 দিনের মতো ব্রেক নিয়ে নিয়েছিলাম। মানে তখন ক্লাস রেকর্ডিংটা স্টপ করছিলাম, অ্যান্ড ওইটা মেবি 1 তারিখে ছিল, অ্যান্ড আজকে আবার রেকর্ড করতে বসছি। আজকে তারিখ হচ্ছে 4 তারিখ, সেটাও আবার রাত 12টার দিকে। সো 5 তারিখ হয়ে গেছে অলমোস্ট। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি অ্যাকচুয়ালি নিজেই নিজের একাডেমিক প্রেশারের কারণে রেগুলারলি তোমাদের হচ্ছে ক্লাস দিতে পারতেছি না। এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমরা একটু আগে এখন হচ্ছে আমরা লাস্ট শেষ করছিলাম ধনাত্মক, ঋণাত্মক অ্যান্ড শূন্য কাজ, এই টপিকটার নামটা লিখে, তাই না? আচ্ছা, তো আমরা একটু আগে, মানে হচ্ছে এই ভিডিওটার একটু আগে কৃতকাজের যে একটা ফর্মুলা শিখছি, মানে শুদ্ধ ফর্মুলা যেটা, ওটা কী ছিল? কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন কাজের মানটা, এটা তো আমাদের মেইন ফর্মুলা। কাজের মানটা নেগেটিভ কখন হয়? কাজের মান নেগেটিভ তখনই হবে না যখন এফ অথবা এস অথবা কস থিটা, এই তিনটার যে কোনো একটা নেগেটিভ হয়, অথবা তিনটা একসাথে নেগেটিভ হয়। ইন দ্যাট কেস হচ্ছে কৃত কাজের মান নেগেটিভ হবে। বাট তোমাদের একটা জিনিস আমি জানাই রাখি, সেটা হচ্ছে এই তো ফোর্স নিজে একটা ভেক্টর রাশি, সরণ বা ডিসপ্লেসমেন্ট এ নিজেও একটা ভেক্টর রাশি। আর কোনো ভেক্টর রাশির আগে নেগেটিভ চিহ্ন দেওয়ার মানে কি জানো? আমি লিখে দিই, কোনো ভেক্টরের আগে নেগেটিভ, এটার মানে হচ্ছে যে দিককে যে দিককে হচ্ছে প্লাস ধরা হয়েছে, ভেক্টরটির দিক তার বিপরীতে। এটা তোমাদেরকে কিভাবে এক্সপ্লেন করব, একটু লক্ষ্য করো। আচ্ছা, লেটস সাপোজ আমি ডান দিককে হচ্ছে প্লাস চিন্তা করছি, কি ডান দিককে ধরছি পজিটিভ। এখন আমি যদি এটা ধরো একটা বস্তু, এই বস্তুর উপর এই দিকে 25 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এর উপর প্রযুক্ত বল হবে -25 নিউটন। কারণ কি? কারণ আমি ডান দিকে পজিটিভ চিন্তা করছি, কিন্তু বলটা আমি প্রয়োগ করছি বাম দিকে। সো আমি যেই দিককে পজিটিভ কনসিডার করছি, ভেক্টর রাশিটার দিক হলো তার অপোজিটে। দ্যাটস ওয়াই এখানে -25 নিউটন বলা হয়েছে। এটা কিন্তু বলের মান -25 নিউটন না, বল বল হচ্ছে -25 নিউটন, যার মান হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকু হচ্ছে তার মান। সো আগের যে মাইনাসটা, এটা তাহলে কি নির্দেশ করে? রাইট? এই আগের যে মাইনাস আছে, এই মাইনাসটা নির্দেশ করে হচ্ছে ভেক্টরের ডিরেকশন। গট ইট?
সো ভেক্টরের ডিরেকশন যেহেতু নির্দেশ করতেছে ভেক্টর রাশির আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করলে, তাহলে কৃত কাজের যে তিনটা চলক আছে, একটা হচ্ছে ফোর্স, আর একটা হচ্ছে সরণ, এবং আরেকটা চলক হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই তিনটা চলকের মাঝে কোন জিনিসটার মধ্যে যদি আমি হাত দিই তাহলে অ্যাকচুয়ালি কৃত কাজের মানটা ঋণাত্মক কাজ পাবো, বা ধনাত্মক কাজ পাবো, বা শূন্য কাজ পাবো। শূন্য কাজেরটা আরেকটু হচ্ছে ভাস্ট কেস, বাট আমি ধনাত্মক অ্যান্ড ঋণাত্মকের কেসটা চিন্তা করতেছি। কেবলমাত্র কস থিটার পার্টটুকু না, কারণ বল এবং সরণ তো ভেক্টর রাশি, সো তাদের আগে প্লাস মাইনাস ডাজ নট ম্যাটার অ্যাট অল। সো আমার প্লাস মাইনাসটা ম্যাটারই করতেছে কস থিটার উপর, বা তাদের মধ্যবর্তী কোণের উপর। এখন ধরো আমি কি করলাম, এটা লেটস সাপোজ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ। অ্যান্ড এখানে আমি কি করলাম, ধরে নাও আমি হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর বলের দিকটাকে মানে ফিক্স করে দিলাম, যে বলটা আমি পজিটিভ এক্স অক্ষ বরাবরই প্রয়োগ করতেছি, যেখানে ধরো মূলবিন্দুতে একটা বস্তু আছে। এখন সরণের দিক কোন কোন দিকে হইতে পারে, আমি যদি গ্রিন কালার ইউজ করি, হাইলাইটার দিয়ে দেখাই দিই, তাহলে একটা হতে পারে যে বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, আরেকটা হইতে পারে বল এবং সরণের দিক এমন একটা অবস্থানে যেটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, আরেকটা হইতে পারে ডিরেক্ট লম্ব বরাবর, আরেকটা হইতে পারে দ্বিতীয় চতুর্ভাগে, আরেকটা ডিরেক্ট বিপরীত, আরেকটা তৃতীয় চতুর্ভাগে, আরেকটা হচ্ছে 270 ডিগ্রি কোণে। এটা অ্যাকচুয়ালি 270 না 90 ডিগ্রি কনসিডার করা হবে, কেন করা হবে এটা আমি এক্সপ্লেন করতেছি। আরেকটা কি হইতে পারে চতুর্থ চতুর্ভাগে, এইভাবে। সো সরণের দিক কয়টা হইতে পারে, এক তো বলের দিকে, আরেক বলের বিপরীত দিকে। সো আমি এটা ধরলাম একটা, এটা হচ্ছে S1, এটা ধরলাম একটা, এটা হচ্ছে S2, আরেকটা হচ্ছে ধরো এ বরাবর এটা হচ্ছে S3, আরেকটা হচ্ছে ডিরেক্ট অপোজিট, এটা হচ্ছে S4, আরেকটা তৃতীয় চতুর্ভাগে, এটা S5, আরেকটা হচ্ছে 270 ডিগ্রি কোণে, এটা হচ্ছে S6। তো আমাদের 6টা কেসই তো হতে পারে, না 6টা না, আরেকটা কেস হবে, 8টা কেস হবে টোটাল। ধরো এটা হচ্ছে S7, আরেকটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে S8। এখন আমরা চিন্তা করি F এবং S1 নিয়ে। দেখো যদি একটু কনসিডার করি আমরা এই বিষয়টা, F অ্যান্ড S1, F, S1, F আর S1 নিলে এই ক্ষেত্রে কি হয়, W ইকুয়াল F এর মান তো F, নেগেটিভ পজিটিভ ডাজ নট ম্যাটার অ্যাট অল, S এর মান S1 এর মান S1, নেগেটিভ পজিটিভ ডাজ নট ম্যাটার অ্যাট অল, কারণ এরা ভেক্টর রাশি। কিন্তু তাদের মধ্যবর্তী কোণ, ধরো আমি ধরে নিলাম, ধরি FS ইকুয়াল টু কে, ধরে নাও না একটা, কারণ বারবার FS, আচ্ছা আমি FS লিখি, সমস্যা নেই। FS1 একই দিকে যখন, তখন কি cos 0 ডিগ্রি, তাই না? এখান থেকে আসে FS1, থাক এটা। আরেকটা কেস কি FS2, ওই ক্ষেত্রে কৃতকাজের মান ধরো W2 যদি হয়, তাহলে এটা কি হবে FS2 cos কত, প্রথম চতুর্ভাগে থাকা অবস্থায় অ্যাঙ্গেলের মান কত হয়, 0 থেকে বড় 90 থেকে ছোট, তাই না? ধরো 0 থেকে বড় 90 থেকে ছোট যে কোনো একটা মান তুমি ধরো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হবে FS2 ডিভাইড বাই 2। তো এইখানে নেগেটিভ পজিটিভ যেহেতু F আর S এর ক্ষেত্রে ম্যাটার করে না, এই ক্ষেত্রে কৃতকাজটা হলো পজিটিভ, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কৃতকাজ পাইলাম পজিটিভ। এবার আমরা কনসিডার করি F অ্যান্ড S3। FS3 এর ক্ষেত্রে কী হবে, যদি W3 হয়, FS3 cos কত, S3 এর ক্ষেত্রে
এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে কজ 90, আমরা কজ 90 এর মান কত জানি? 0। এটা কি হলো তাহলে? এটা হবে শূন্য কাজ। এবার আমরা চিন্তা করব S7 নিয়ে, এফ এবং S7। আর একটু নিচে যাই স্ক্রল করে। এখন আমরা কনসিডার করব এফ অ্যান্ড S7। ধরো এটা হচ্ছে W7, তাহলে কি হবে? এফ S7 কজ কত? 90 থেকে বড়, 180 থেকে ছোট যে কোনো একটা মান, সেটা কি হইতে পারে? তুমি ধরো 120, যে কোনো মান নাও তুমি, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল। তাহলে এই ক্ষেত্রে কী হবে? মাইনাস FS7 ডিভাইড বাই 2। কারণ কি? কজ 120-এর মান হচ্ছে -1/2। এটা তুমি ক্যালকুলেটরে দিয়ে বসাই দেখতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজটা কী হইল? নেগেটিভ। এখন এফ আর S4 নিয়ে যদি চিন্তা করি, W4 ধরো, FS4 কজ এফ এবং S4 এর মধ্যবর্তী কোণ কত? এই তো 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি না? তাহলে এখানে কী হবে? কজ 180 ডিগ্রি। আর কজ 180-র মান হচ্ছে -1, সো আলটিমেটলি এখান থেকে আসবে -FS4। এটাও কি? নেগেটিভ বা ঋণাত্মক কাজ। পরবর্তীতে S5, S6, S8 যে আছে তিনটা, এই তিনটাকে তোমার কনসিডার করতে হবে না। কেন হবে না? এটা আমি বলে দেবো, সমস্যা নেই। S5, S6, S8 চিন্তা করার দরকার নেই। কেন দরকার নেই আমি বলতেছি। কারণ দেখো, আমাদের অ্যাকচুয়ালি যে থিটার মানটা, ওই থিটার মানটা মেন পরিচয় কি? থিটার মানের মেন পরিচয়টা কি? থিটার মানের মেন পরিচয় এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা না? এখন আমি এফ এর ডিরেকশন তো হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর ফিক্স করে দিছি। আমার তাহলে ভেরিয়েবল ডিরেকশনটা হচ্ছে এস এর ক্ষেত্রে। এখন ধরো এস এর ডিরেকশনটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এই বরাবর, ধরো এটা। তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণটা হবে থিটা বিলংস টু কত? 0 থেকে 90 এর মাঝে যে কোনো একটা মান। সিমিলারলি আমি যদি এফ এবং এসকে পুরো অপোজিট বরাবর রাখি, এফ এবং এস এর ডিরেকশন একদম এক্সাক্ট অপোজিট। এই ডিটেক্ট করস না কেন? এই তো এফ এবং এস হচ্ছে ডিরেক্ট অপোজিট। এটা এফ, এটা ধরো S2। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এখন যখন এফ এবং এস এইভাবে থাকলো, এইরকম, এখানে থিটার মানটা কত? থিটা বিলংস টু হচ্ছে 90 থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট একটা মান, তাই না? এই ক্ষেত্রে কিন্তু 90 থেকে বড়, 180 থেকে ছোট একটা মান। এই তিনটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি। এই কেসটাও একদম সহজ, কমন সেন্স দিয়ে চিন্তা করা যায়। এটা তো একদম সবচেয়ে সহজ, এটাও কমন সেন্স দিয়ে চিন্তা করা যায়। কিন্তু ঝামেলাটা লাগে যখন এফ থাকে এইদিকে, ঠিক আছে ফাইন, এস থাকে এইদিকে। ওকে, এখন কথা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ধরবা? তুমি কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা ধরবা, যেটার মান হবে হচ্ছে থিটা বিলংস টু 270 থেকে বড়, 360 থেকে ছোট? তুমি কি এটা ধরবা? নাকি তুমি এই ভ্যালুটা ধরবা, যেটার ক্ষেত্রে থিটা বিলংস টু কত? 0 থেকে 90 এর মাঝে, 0 থেকে বড়, 90 থেকে ছোট? কোনটা ধরবা? এটা কনসিডার করবা নাকি এটা? এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করা হয়, তখন ঘড়ির কাঁটার দিক অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক ডাজ নট ম্যাটার এট অল। তাহলে মধ্যবর্তী কোণটা কীভাবে নির্ণয় করবা? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আচ্ছা এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হবে এটা, এক্ষেত্রে অ্যাঙ্গেল তো এটা, হ্যাঁ।
তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোথায়, আমি যদি ডিফারেন্ট কালারের মার্কার ইউজ করি, লাল কালারটা ইউজ করি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে হেড হেড বা টেল টেল পজিশনে রাখার পর। কি বলতেছি বুঝাই দিব তোমার, সমস্যা নেই। টেল টেল পজিশনে রাখার পর মধ্যবর্তী উৎপন্ন ছোট কোণ। ওকে, এটা কিন্তু কি পয়েন্ট, তোমার এটা মনে রাখতে হবে। তাহলে মধ্যবর্তী উৎপন্ন ছোট কোণ যেহেতু বললাম, হেড হেড এবং টেল টেল পজিশন মানে কি? একটা ভেক্টর, হ্যাঁ, একটা ভেক্টর কি হতে পারে? একটা ভেক্টর, সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর, এটার এই পজিশনটাকে মানে পিছনের প্রান্তকে বলা হয় টেইল। আমি অ্যাকচুয়ালি বানানটা সঠিক লিখছি নাকি ভুল লিখছি আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, তোমরা একটু কাইন্ডলি গুগল থেকে দেখে নিও। আমার মনে হইতেছে TAIL হওয়ার কথা, নাকি TALE হবে? TALE তো হচ্ছে ওই গল্প বা এরকম টাইপ কিছু একটা। আচ্ছা যাই হোক, আচ্ছা TAIL বা লেস, যেটা হচ্ছে যে বরাবর ভেক্টরের তীর চিহ্ন থাকবে তার বিপরীত প্রান্ত, এটা হচ্ছে টেইল। আর এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে, মানে যেটুকু হচ্ছে চোখা বা তীরের মতো, ওটাকে বলা হয় হেড। তাহলে দুইটা ভেক্টরকে হেড হেড পজিশনে রাখার মানে কি? হেড হেড পজিশনে রাখার মানে হচ্ছে একটা ভেক্টরকে এইভাবে রাখলা, আরেকটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডাজ নট ম্যাটার, এখানে যা মন চায় তা হোক, আরেকটা ভেক্টরকে এইভাবেই রাখলাম, মানে দুইটার মাথাকে একটা বিন্দুতে চিন্তা করলাম, বা দুইটা ভেক্টরের মাথাকে একটা বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে হেড হেড পজিশন। আরেকটা কি কেস হইতে পারে? আরেকটা কেস হচ্ছে এটাই, এটা কি? এটা হচ্ছে টেল টেল পজিশন। হ্যাঁ, তো দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথমে হেড হেড অথবা টেল টেল পজিশনে রাখতে হবে ভেক্টর দুইটাকে একটা বিন্দুতে। তারপর তাদের মধ্যবর্তী উৎপন্ন ছোট কোণটা, তাদের মধ্যবর্তী উৎপন্ন ছোট কোণটা তারা কি বুঝে না? দেখো এই কেসটা চিন্তা করো, দেখো এই ভেক্টর আর এই ভেক্টরকে আমি টেল টেল পজিশনে রাখছি। টেল টেল পজিশনে রাখার পর এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু এই দুইটা কোণের মাঝে আমরা কোন কোণটাকে হচ্ছে কনসিডার করব? অবশ্যই যেটা ছোট। এখন ছোট কোণটা বড় কোণটা এটা তো যদি চোখ থাকে তাহলে অবশ্যই দেখে বোঝার কথা, তাই না? অবশ্যই এটা ছোট হবে, অ্যান্ড তাহলে এটাই আমরা কনসিডার করব। তাহলে এখন তো বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি S5 S6 S8 কেন কনসিডার করব না। কারণ S5-এর ক্ষেত্রে দেখো মধ্যবর্তী কোণটা কত আসে? এটা না, কারণ এটা হচ্ছে F, এটা হচ্ছে S, তাদের মধ্যবর্তী দুইটা কোণ, একটা এটা আর একটা এটা। এখন এই দুইটা কোণের মাঝে ছোট কোণ হচ্ছে এটা, সো আমাদের এই কোণটাই কনসিডার করতে হবে। এখন এই কোণটা কোন কোণের সাথে সিমিলার? এই কোণটা হচ্ছে S7-এর সাথে সিমিলার না? তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত হলো? 90 থেকে বড়, 180 থেকে ছোট, রাইট? আবার যখন F এদিকে আর S6 হচ্ছে 270 ডিগ্রি কোণে, তখন তাদের মধ্যবর্তী ছোট কোণ কত? তখন তাদের মধ্যবর্তী ছোট কোণ হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। সো আমার 90 ডিগ্রিটা কনসিডার করতে হবে, নট পুরো ঘুরে আসার পর যে দুইটা হয় 270 ডিগ্রি, ওইটা কিন্তু আমরা কনসিডার করবো না, আমরা কনসিডার করবো 90 ডিগ্রি। সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে? চতুর্ভাগে এটা একটা কোণ, এটা একটা কোণ, আমরা কনসিডার করবো ছোট কোণটা। এখানে ছোট কোণটার মান কত? ছোট কোণটার মান হবে প্রথম চতুর্ভাগে অবস্থিত যে কোণটা হচ্ছে, ওটা হচ্ছে ছোট কোণটার মান। এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন সব বোঝা কমপ্লিট।
আমি এখন সামারি লিখে দেবো। সামারি কি? সামারি সামারির মধ্যে 3টা পার্ট হবে। একটা পার্টে হবে ধনাত্মক, আরেকটা পার্ট হবে ঋণাত্মক, আরেকটা পার্ট হবে শূন্য কাজ, তাই না? কারণ শূন্য কাজের জন্য আলাদা আর একটা পয়েন্ট লিখছিলাম আমি। এখন ধনাত্মক কখন হবে? ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। পজিটিভ হয় থিটা এর মানটা 90 থেকে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান। অবশ্যই মনে রাখতে হবে কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, কিন্তু 90 ডিগ্রির সমান হবে না। আর 0 ডিগ্রির চেয়ে বড় কিংবা 0 ডিগ্রির সমান। এই যে দেখো তুমি, এই যে এফ অ্যান্ড এস ওয়ান কন্ডিশন, যেটা যখন 0 ডিগ্রি মধ্যবর্তী কোণ তখনও কিন্তু পজিটিভ আসছে, যখন 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট তখনও পজিটিভ আসছে, কিন্তু 90 ডিগ্রি হলে 0 হয়ে গেছে। সো আমার পজিটিভ কাজের জন্য কন্ডিশন কোনটা হবে? যে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো। এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই দুইটা সাইন, কোনটার ক্ষেত্রে বড় বা সমান এবং কোনটার ক্ষেত্রে ছোটো। ওকে, আচ্ছা ফাইন। এখন নেগেটিভ কখন হবে? নেগেটিভের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখি, ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। নেগেটিভ তখনই হবে যখন কস থিটার মানটা নেগেটিভ। কস থিটার মান নেগেটিভ কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে কোণের মানটা কত? থিটা। 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোটো বা সমান। এখন 180 ডিগ্রির সমান কেন বললাম? এটা কিন্তু একটু আগে দেখাইছি তোমাকে, দেখো কোথায়, এই তো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। সো ইন দ্যাট কেস কিন্তু আমাদের কৃতকাজ নেগেটিভে আসতেছে। সো এই ক্ষেত্রেও তোমাকে খেয়াল রাখতে হবে যে যখন নেগেটিভ কাজ এর ব্যবধি চাবে কোশ্চেনে, তখন অবশ্যই তোমাকে 180 ডিগ্রির চেয়ে ছোটো বা সমান এই জিনিসটা লিখতে হবে। অপশনে দেখবা একটা অপশনে থাকবে এটা, আরেকটা অপশনে থাকবে যেখানে হচ্ছে এই ইকুয়াল চিহ্নটা নাই। সো এই ব্যাপারে তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আর শূন্য কাজ কখন হবে? শূন্য কাজের জন্য 3টা কন্ডিশন আছে, ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। শূন্য কাজ তখন হবে কন্ডিশন 1, যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি। 2, বলের মান 0, মানে কোনো বল প্রয়োগ করনি। 3, বল প্রয়োগ করছো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, এরপরও সরণের মান 0। এই 3টা কেসে কৃত কাজ শূন্য হইতে পারে। তো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, এই 3টা টপিক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার, আইডিয়া ক্লিয়ার। কোনো কনফিউশন, কোনো প্রবলেম আই হোপ নাই। তো এই টপিক থেকে কি ম্যাথ আসতে পারে কি না? অবশ্যই আসবে, তবে যে ম্যাথ আসবে ঋণাত্মক কাজ রিলেটেড একটা ম্যাথ কিন্তু তোমাকে আমি অলরেডি করাই ফেলছি। এই যে দেখো, এই কাজটাই ঋণাত্মক কাজ রিলেটেড। কারণ এই ক্ষেত্রে দেখো, বস্তু প্রবেশ করছে ডান দিক বরাবর, দেয়াল তাকে বল প্রয়োগ করছে বাম দিকে, অ্যান্ড আলটিমেটলি আমাদের কৃত কাজটা আসছিল নেগেটিভ, তাই না? তাহলে ঋণাত্মক কাজের উদাহরণ কিন্তু তোমাদের দিয়ে ফেলছে অলরেডি। এখন ধনাত্মক কাজের উদাহরণ কি? এই তো এটা হচ্ছে পজিটিভ ওয়ার্কের একটা উদাহরণ, আমি এখানে উল্লেখ করে দিই। এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওয়েল, শূন্য কাজের উদাহরণ দেওয়া হয়নি, তো শূন্য কাজের উদাহরণ অ্যাকচুয়ালি দেওয়ার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো না, বা মানে হচ্ছে নিজেরাই বুঝে যাবা। তবে এমসিকিউর জন্য তোমাকে এই পার্টটুকু, এই সামারি পার্টটুকু মনে রাখতে হবে, দ্যাটস অল।
তো আজকে আমি আর বেশি না আগাই, তোমাদের অলরেডি ক্লাসে প্রচুর জিনিসপত্র দেওয়া হয়ে গেছে অ্যাজ অ্যান এসএসসি স্টুডেন্ট অবভিয়াসলি। সো আজকের ক্লাসে যতটুকু পড়ালাম এই পার্টটুকু হচ্ছে তোমরা নোট তো করছো অবশ্যই, অবশ্যই আরেকবার দেখে নিবা এই পার্টটুকু। অ্যান্ড দেন হচ্ছে এখনই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে না, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা হচ্ছে কাজ টপিকটা সম্পূর্ণরূপে কভার যখন করাই ফেলবো, কাজ অ্যান্ড শক্তি এই দুইটা টপিক যখন ফুললি কভার করবো তখন তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করবা। কারণ এখন হচ্ছে আজকের যে টপিকগুলো পড়ালাম এই টপিকগুলো পড়ানোর পর এই রিলেভেন্ট বোর্ড কোয়েশ্চেন খুব কমই পাবা। সো টিল দেন নোটটা রিভাইজ দিতে থাকো, রেগুলার রিভিশন দিতে থাকো, অ্যান্ড হ্যাঁ এটাই, রেগুলার পড়াশোনা কন্টিনিউ করো। খুব বেশি পড়তে হয় না অ্যাকচুয়ালি, রেগুলার পড়লে দিনে ম্যাক্সিমাম তোমরা এসএসসি তো 2-3 ঘন্টা পড়লেই তোমাদের জন্য এনাফ। আর আমি অনেক বাড়তি কিছু পড়াই রাখতেছি, যেটার জন্য আমাকে অবশ্যই পরে থ্যাঙ্কস, ধন্যবাদ এটসেট্রা এটসেট্রা অনেক কিছু দিবা এইচএসসিতে ওঠার পরে, অবশ্যই সেটা। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।